আর কি। আমাদের আইএসি 21-14 রেজাল্টে প্রবলেম ছিল না? হুম, জানি এটা। এখন তো সলভ হয়েছে না? হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। জি স্যার, we are hearing yes, you sir. নেট সমস্যা করতেছে। জি স্যার। Yes sir. আচ্ছা, তা তুমি কি পার্সোনালিটি রেজিস্ট্যান্সটা তোমরা বুঝতে পারছো? Yes sir. পার্সোনালিটি কিভাবে ডেভেলপ করে? যখন একটা বাচ্চার বয়স 0 থেকে 2 বছর, অর্থাৎ 6 মাস থেকে যখন তার 2 বছর বয়স, তখন সে বাচ্চা প্রকৃতিকে বুঝে, প্রকৃতিকে অনুভব করে, এবং কিন্তু অনেক কিছু তার ভিতরে বোধটা ডেভেলপ করে, কিন্তু তখনও কিন্তু ছেলে মেয়ের ডিফারেন্সটা সে অনুভব করতে বুঝতে পারে না। তাকে দুজন ছেলে মেয়েকে একই রকম তার কাছে মনে হয়। বাচ্চার স্টেজটাকে বলা হয় তোমার ওরাল স্টেজ। যখন তার 2 থেকে 7 বছর হয়, তখন সে বাচ্চা মোটামুটি ছেলে মেয়ের ডিফারেন্সটা সে বুঝতে পারে, কিন্তু তখনও তোমার সেক্সুয়াল ফিলিংসটা সে বাচ্চা অতটুকু অনুভব করে না। এটা হলো তোমার অ্যানাল স্টেজ। যখন একটা বাচ্চা বয়স যখন 9 বছর বয়স, তখন সে সেক্সুয়াল ফিলিংসটা সে অনুভব করে। এটি হলো তোমার ফিলিং স্টেজ। এবং তারপর একজন বাচ্চা যখন 9 বছর পার হয়, তখন একটা বাচ্চা পরিপূর্ণভাবে ছেলে মেয়ের এন্টার ডিফারেন্সটা সে বুঝতে পারে, কি পৃথিবীতে তার কি করা উচিত না, ইচ এন্ড এভরিথিং সে আন্ডারস্ট্যান্ড করতে পারে। এইটাই হলো তোমার জেনিটাল স্টেজ। ক্লিয়ার? জেনিটাল স্টেজটা হচ্ছে স্যার কত থেকে কত? এটা হলো তোমার 9 থেকে 10 থেকে তোমার তারপর 10 থেকে ওভার। ইয়েস। ওভার। এই এরপর হলো আমরা কি এটা বলবো হলো স্যার? তোমার জেনিটাল স্টেজ। এইভাবে একটা মানুষের পার্সোনালিটি কি হচ্ছে ডেভেলপ করে। যেমন একটা ছোট্ট বাচ্চা যে আচরণ করে, বড় বাচ্চাকে সে আচরণ করে না, কারণ এটা হলো তোমার একটা নির্দিষ্ট স্টেজে কি হলো বাচ্চার যে আচরণটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। এটা হলো অক্সফোর্ড ফেডারিয়ান থিওরি। স্যার 7 থেকে 9 এই স্টেজটা হচ্ছে এটা হলো তোমার ফেলিক স্টেজ। ছেলিস। ফেলিক স্টেজ। ইয়েস স্যার। তারপর হলো 9 পর থেকে 10 থেকে শুরু হয়ে যায় জেনিটাল স্টেজ। ইয়েস স্যার। এরপর হলো তোমার ক্যারেন হর্নি থিওরি। ক্যারেন হর্নি আরেকজন হলো তোমার মনোবিজ্ঞানী। সেই মনোবিজ্ঞানী এন্টার পৃথিবীর মানুষকে 3টা ভাগে ভাগ করছে। একটা হলো তোমার কমপ্লিয়েন্ট, অর্থাৎ প্রচন্ড রকম শিষ্টাচারী। পৃথিবীতে তুমি এক ধরনের মানুষ পাবা যারা প্রচন্ড রকমের শিষ্টাচারী, কন্টিনিউয়াসলি তোয়াজ করে, মানুষকে কন্টিনিউয়াসলি তোয়াজ করে বেড়ায়, এবং তুমি দেখবা যে কন্টিনিউয়াসলি তোমার কাছে, তুমি চাও বা না চাও, তোমার কাছে সারেন্ডার করতেছে, তোমাকে তোয়াজ করতেছে, যারে পারতেছে তাকে তেল মারতেছে, যাকে পারতেছে তারে তেল মারতেছে, যাকে পারতেছে তাকে অনেক ফুলায় উপরে উঠায় ফেলতেছে। এই ধরনের মানুষটাকে বলা হয় তোমার কমপ্লিয়েন্ট বা শিষ্টাচারী। আরিফ বলো তো, এই ধরনের মানুষ কি প্রকৃতপক্ষে পৃথিবীতে ভালো হয়? নো। এই ধরনের মানুষ পৃথিবীতে প্রকৃতপক্ষে কোনোদিনই ভালো হয় না। একটা জিনিস মনে রাখবা, যে তোমার উপরে তোমার অনেক প্রশংসা করতেছে, তা তুমি অলওয়েজ মনে করবা সে তোমার কোন একটা ক্ষতি করার জন্য সে রেডি হচ্ছে। তুমি কি আমার সাথে একমত না দ্বিমত? একমত স্যার। তোমার অনেক উপরে তোমাকে ফুলাচ্ছে, তোমার যেরকম না হলো তোমার মতো এরকম লোক হয় না, ম্যাডাম আপনার মতো এরকম মহিলা হয় না, আপনি যে কি ভালো আপনি নিজেও জানেন না, অনেক ফুলাচ্ছে তোমাকে। তা তোমার মাথায় যদি ন্যূনতম ঘেলু থাকে, তুমি বুঝবা তার এই ফুলানোর পিছনে কোনো না কোনো একটা বাজে উদ্দেশ্য এখানে কাজ করতেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। এই ধরনের মানুষকে বলা হয় তোমার কমপ্লায়েন্ট, শিষ্টাচারী, অতিমাত্রায় শিষ্টাচারী, অতিমাত্রায় তোষামতি।
এই ধরনের মানুষকে বলা হয় কমপ্লায়েন্ট। এরপর হলো তোমার ডিটাচড। আর আরেক শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে, তারা 100% সেলফ সেন্টার্ড, 100% সেলফ সেন্টার্ড, তাদেরকে বলা হয় তোমার ডিটাচড। নিজের ছাড়া কিছুই বুঝে না, কারোর সাথে পাচে থাকে না, কারোর সাথে পাচে থাকে না, কারো আগে পিছে থাকে না। কেউ মরে গেল তার কোনো যায় আসে না, আনন্দে উল্লাসে ভাইসে ভাইসে গেলেও তার কোনো যায় আসে না। নিজের ছাড়া, নিজের সিকোয়েন্স ছাড়া সে কিছুই বুঝে না। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হ্যালো স্যার, জি। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আসলে নেট প্রচন্ড ডিস্টার্ব করতেছে, ভালোই ডিস্টার্ব করছে, জি স্যার। আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, যে তোমাদের কাছে ডিটাচটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। দুইটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। একটা হলো আমার খালু যখন মারা যায়, হ্যালো, ইয়েস স্যার। হঠাৎ করে ওনার যে জিনিসটা হয় সেটা হলো মুখ দিয়ে রক্ত বমি হওয়া শুরু হওয়ার পরে ঠিক ওনার, এবং প্রত্যেকটা আমার ছিল, বাড়িতে ছিল 3টা খালাতো বোন, চিৎকার করে, তার চিৎকারে আশেপাশের মানুষ, মানে এটা হলো আশেপাশের মানুষ, দূর থেকে মানুষ চলে আসতেছে। কি হলো ঘটনা? ঠিক তার সামনের বাসায়, তার একদম ঠিক পাশের ফ্ল্যাটে দরজা পুরাপুরি লাগায় ভয় তারা বসে আছে। সেখানে 4-5টা পুরুষ ছিল, যদি বাইরে হয়ে আসতো, আইসে যদি হেল্প করতো, ওনাকে নিয়ে হয়তো হসপিটালে নেওয়া যেত, হয়তো বাঁচানোর চেষ্টা করলেও হয়তো বাঁচাইতে পারতো। একটা প্রাণী ওই বাড়ি থেকে বাইর হয় নাই, দরজা বন্ধ করে ঠাই তারা বসে আছে, একটা প্রাণী বাইর হয় নাই এই চিৎকারে। আমার কথা শুনতেছো? জি স্যার। দূর থেকে মানুষ আসে, তারপর ওনারে নিয়ে হসপিটালে নিল, তবে এটা হলো ওনার হায়াত ছিল না, উনি বাঁচে নাই। তো তোমাদেরকে আমি এই এক্সাম্পলটা আমি দিলাম এই কারণে, দিস ইজ ডিটাচড। পৃথিবীতে এই ধরনের মানুষকে বলা হয় ডিটাচড। কারো মানুষের সুখেও নাই, তারা মানুষের কোনো সুখেও নাই, তারা কোনো মানুষের দুঃখেও নাই। মানুষ মরে গেল তার কিছু যা আসে না, আনন্দ উৎসাহের উল্লাসে ভাসে গেল তার কিছু যা আসে না। এই ধরনের মানুষকে যে ক্যাটাগরিতে ফেলা হয়, তারা হলো ডিটাচড, 100% নিরপেক্ষ। তাদের কোনো কিছু, নিজের সেলফ সেন্টার জিনিস ছাড়া তারা কিছুই বুঝে না। এই ধরনের মানুষদেরকে বলা হয় তোমার ডিটাচড বা নিরপেক্ষ। তোমাদের আরো একটা এক্সাম্পল দিই। আমি যখন শ্যামলী রিং রোডে থাকতাম, আমাদের বাসা যখন ছিল শ্যামলী রিং রোডে, আমার কথা তোমরা শুনতেছো? জি স্যার, শুনতেছি স্যার। জি স্যার। শারমিন শুনতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। শ্যামলী রিং রোডে যখন আমাদের বাসা ছিল, আমাদের বাসার সামনের বাসায়, আমরা কেউ তখন বাসায় ছিলাম না, সামনের বাসায় হঠাৎ করে একদিন ডাকাতি হয়। একবার রাত্রেবেলা ডাকাতি হয়। ডাকাতটা কিন্তু ফরচুনেটলি বাড়ির মেয়ে টেরটা পায় যায়। ডাকাতটা তাকে ধরতে পারে না, সে সাথে সাথে একটা রুমে ঢুকে রুমের দরজাটা সে বন্ধ করে দেয়। বন্ধ করে ওই তার সামনে হলো বারান্দার উপর চিৎকার করতে থাকে, আঙ্কেল আঙ্কেল, আমার বাড়িতে ডাকাত পড়ছে, আপনি তাড়াতাড়ি পুলিশে খবর দেন। সামনে আমি আমার নামটা, আঙ্কেলের নামটা উচ্চারণ করতেছি না, জানি না এটা পরিচিতের মধ্যে পড়ে যায় কিনা। আঙ্কেল আঙ্কেল, আপনি তাড়াতাড়ি, আমাদের বাড়িতে ডাকাত পড়ছে এবং তাড়াতাড়ি আপনি পুলিশে খবর দেন। চিৎকারে আঙ্কেল বাইরে হয়ে আসলো। হ্যাঁ, কি হয়েছে বলো? আমার বাড়িতে ডাকাত পড়ছে, জিনিস নিয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি পুলিশে খবর দেন। ও তাই? উনি ঢুকে দরজাটা বন্ধ করে দিল। অর্থাৎ উনি আর কোনো ঝামেলাতে জড়াতে চাইল না, পুলিশে খবর দেওয়া বা খবর দেওয়া। যদি পুলিশে খবর দিত তাহলে হয়তো ডাকাতিটা সম্ভব হতো না। হ্যালো? জি স্যার। আচ্ছা, অর্থাৎ এই ধরনের মানুষ কারো উপকারও নাই, কারো অপকারও নাই, কারো সাথেও নাই, না কারো পাশেও নাই। এই ধরনের মানুষকে যে ক্যাটাগরিতে ফেলা হয়, তারা হলো ডিটাচড বা নিরপেক্ষ। ক্লিয়ার?
Yes, sir. কোনো কনফিউশন? No, sir. আর লাস্ট হলো তোমার অ্যাগ্রেসিভ। পৃথিবীতে কিছু ক্যাটাগরির মানুষ থাকে অলওয়েজ তারা অ্যাগ্রেসিভ, একটুতেই তারা ইরিটেট হয়ে ওঠে, তারা কোনো সময় নতুন নিয়ে তারা সন্তুষ্ট না। অলওয়েজ তারা কি করে, তারা সবসময় কি করে যে নতুনকে সে কিছু পাইতে চায়, নতুন কিছু সে দখল করতে চায়, যে কোনো জায়গায় সে তার কর্তৃত্বটা চায়। যেমন একটা ছাত্র হল বা একটা ছাত্রী হলে কর্তা বা কর্তৃ কি সবাই হয় না একজন হয়? একজন হয়। একজন হয় বা দুইজন হয়, একজন হয়, দুইজন হয় বা তিনজন হয়, এর বেশি হয় না। তারা কি করে এন্টার হলটাকে নিয়ন্ত্রণ করে, সবাই কি করে তার কথা মতো চলতেছে। পৃথিবীতে এই ধরনের মানুষদেরকে যে ক্যাটাগরিতে ফেলা হয় তারা হলো অ্যাগ্রেসিভ। এরাই পৃথিবীতে নরমালি উন্নতি করতে পারে, কারণ তারা শুধু তারা নতুনকে বুঝতে চায়, নতুনকে জানতে চায়, নতুনকে করতে চায়, যে কিছু করতে চায়, মানুষের বিপদে আপদে ঝাঁপায় পড়ে, মানুষের যে কোনো বিপদে আপদে ঝাঁপায় পড়ে যদি তার অ্যাগ্রেসিভটা তার ভালো কাজে লাগে। তাহলে এই ধরনের তারা কি করে, তারা মানুষের বিপদে আপদে ঝাঁপা পড়ে, মানুষের উপকার করতে চায়। এই ধরনের মানুষকে বলা হয় তোমার অ্যাগ্রেসিভ ক্যাটাগরি। ক্লিয়ার? আচ্ছা স্যার, বলো আরিফ। অ্যাগ্রেসিভ আমি যেই জিনিসটা জানি সেটা হলো আক্রমণাত্মক, যে মানুষগুলো আক্রমণাত্মক, কিন্তু তুমি আক্রমণাত্মকতা এটাকে কিন্তু তুমি দুইটা সেন্সে দেখতে পারো, পজিটিভ এবং ভালোভাবে করতে পারে, নেগেটিভ। খারাপভাবে। যেমন আমাদের মুক্তিযোদ্ধারাও কিন্তু ছিল আক্রমণাত্মক। হ্যালো, যেটা জি স্যার। পজিটিভ স্যার। আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের তোমরা বলো তো বাবা, যে আমাদের যদি মুক্তিযোদ্ধারা আক্রমণাত্মক না হইতো, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান আর্মির ভিত কাঁপাইতে সক্ষম না হইতো, তোমার কি মনে হয় যে ইন্ডিয়ান আর্মি ঢুকতো বাংলাদেশে? বলো। না স্যার, ঢুকতো না স্যার। কোনোদিন ঢুকতো না। ইন্ডিয়ান আর্মি জমের মতো ভয় পায় পাকিস্তান আর্মি, জমের মতো ভয় পায় পাকিস্তান আর্মিকে। যেখানে তোমার পাকিস্তান ইন্ডিয়ান পাকিস্তান বর্ডারে যদি পাকিস্তান আর্মি চলে আসে, ইন্ডিয়ান আর্মি 2 কিলোমিটার পিছনে সরে যায়, জমের মতো ভয় পায়। এখানে আমাদের মুক্তিযোদ্ধারা যদি ন্যূনতম যদি তাদেরকে যদি আটকাইতে না পারত, যদি মুক্তিযোদ্ধারা যদি আক্রমণাত্মক না হইতো, পাকিস্তান আর্মির ভিতরে যদি কাঁপন সৃষ্টি করতে না পারতো, ইন্ডিয়ান আর্মি ঢুকতো? নো স্যার, ঢুকতো না। আমাদের দেশ স্বাধীন হইতো? স্বাধীন হতো না, কোনোদিন স্বাধীন হতো না। সেই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা রেখে আমি যেটা বলতেছি, দিস ইজ অ্যাগ্রেসিভ, এটা একটা পজিটিভ অর্থে। আবার আক্রমণাত্মক এটা হলো তোমার নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় যখন একটা হল দখলের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে, মানুষের ক্ষতি করার ক্ষেত্রে। এটা হলো তোমার অ্যাগ্রেসিভ। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের তোমার ভালো খারাপ দুইটা দিক আছে। তুমি যদি একটা ভালোভাবে ইউটিলাইজ করো, তুমি যদি ভালোভাবে ইউটিলাইজ করো, তাহলে তুমি দেখা যাচ্ছে যে তুমি সাকসেসফুল। আর তুমি যদি এটা নেগেটিভ ইউটিলাইজ করো, এটা তোমার জন্য হবে ক্ষতিকর। যেমন ছুরি। শারমিন, জি স্যার। তুমি বলো তো মা, রান্নাঘরে কি তোমার কাজ করা হয়েছে কোনো সময়? জি স্যার। এটা কি এভরিডে হয় না মাঝে মধ্যে হয়? স্যার এভরিডে হয় স্যার। এভরিডে হয়। ছুরি ছাড়া রান্নাঘর কি, ছুরি যেমন তোমার রান্নাঘরে যদি হয়, তুমি রান্নাঘর রান্না বাড়া করো, সবকিছু করো, তরকারি কাটো, সবই করো, তো টোটালি তুমি ছুরি ব্যবহার করতে পারবে না। তা তুমি কি তোমার রান্নাঘর কি অচল থাকবে না সচল থাকবে? ছুরি ইউজ করতে পারবে না, ছুরি ইউজ করতে পারবে না, আর তুমি সবকিছু ইউজ করতে পারবা। তোমার রান্নাঘর কি অচল থাকবে না সচল থাকবে? স্যার অচল থাকবে, অচল। তোমার রান্নাঘর 100% অচল থাকবে যদি তোমার ছুরি ইউজ না থাকে। অবভিয়াসলি তোমার রান্নাঘর। কিন্তু এই ছুরি দিয়ে আবার কিন্তু মানুষ খুনও করা যায়, যায় কি না? জি স্যার, এটা টোটালি নিজের উপর ডিপেন্ড করে। এটা হলো, হ্যাঁ, এটা হলো নিজের উপরে। এটাই হলো তোমার আক্রমণাত্মক। আক্রমণাত্মকটা তুমি তোমার পজিটিভ অর্থে ব্যবহার করতে পারো, আর আক্রমণাত্মকটা তুমি নেগেটিভ ওয়েতেও ব্যবহার করতে পারো। তুমি যদি পজিটিভ ওয়েতে ব্যবহার করো, তোমার লাইফের ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার, তোমাকে অবশ্যই অ্যাগ্রেসিভ হতেই হবে। অ্যাগ্রেসিভ, সামনে তোমাকে আগাইতেই হবে, নতুনকে তোমার জানতেই হবে, নতুনকে তোমার বুঝতেই হবে। আদারওয়াইজ তুমি তোমার জীবনে সামনে আগাতে পারবা না। আবার এটা যদি নেগেটিভ করতে ব্যবহার করো, তাহলে কি হবে? এটা আমাদের জন্য হবে চরম ক্ষতিকর। ক্লিয়ার? জি স্যার।
অর্থাৎ তোমার হলো ক্যারেন হরন থিওরির মধ্যে পার্সোনালিটি হলো তোমার তিনটা প্রকার: কমপ্লিয়েন্ট, ডিটাচড আর হলো অ্যাগ্রেসিভ। তবে ক্যারেন হনরি মধ্যম ভাবে কাউকে এখন উনি সিলেক্ট করতে পারে না। উনি এই পৃথিবীর মানুষকে উনি তিনটা ক্যাটাগরিতে তুমি হিসেবে সিলেক্ট করছে। ক্লিয়ার? জি স্যার। আজ কি বোরিং লাগতেছে না তো? না No, স্যার। sir. আচ্ছা, এরপর হলো তোমার গেস্টল্ট থিওরি অফ পার্সোনালিটি। এটা হলো কার্ট লিউইন থিওরি। কার্ট লিউইন পার্সোনালিটিকে উনি কিভাবে দেখছে? পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন মানুষের আচার আচরণ, চাল চলন নির্ধারণ করে দেয়। এবং আমার মতে এটি হলো সবচেয়ে সায়েন্টিফিক থিওরি অফ পার্সোনালিটি, এটা আমার দৃষ্টিকোণ থেকে। পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন তাকে নির্ধারণ করে দিবে তার আচার আচরণ, চাল চলন, ধারণ কেমন হবে। বেশ্যার পেটে যে বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মের পরেই সে বাচ্চা থাকে 100% নিষ্পাপ। আমি আবার বলতেছি, হ্যালো, জি স্যার। বেশ্যার পেটে যে বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মের পরেই সে বাচ্চা থাকে 100% নিষ্পাপ। বাচ্চার ভিতরে পাপের রেশমাত্র থাকে না। থাকে পাপের রেশমাত্র? আরিফ? জি না স্যার। শারমিন? No, sir. পাপের রেশমাত্র সে বাচ্চার মধ্যে থাকে না। কিন্তু বাচ্চা যখন একটু ছোট থেকে বড় হয়, পতিতালয়ের অন্ধ গলি, দূষিত পরিবেশ, দূষিত আবহাওয়া এবং তাদের যে একটা সিকোয়েন্স, যে একটা পলিউটেড সিকোয়েন্স, একটা বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয়, সে মেয়ে বাচ্চাকে পতিতা তৈরি করে, অথবা যদি ছেলে বাচ্চা হয়, ছেলে বাচ্চাকে মাস্তান তৈরি করে। পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন সে কি করে? একটা বাচ্চাকে পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন একটা বাচ্চাকে কি করে? বাচ্চাকে অভিশপ্ত পরিবেশে একটা বাচ্চা যখন বড় হয়, সে বাচ্চাকে নষ্ট করে দেয়। আবার তোমরা যদি একটা দেখো, একটা বড় লোকের বাড়িতে তুমি দেখো, নগর গঠন মোটা গাটা ছেলে মেয়ে ঘুরতেছে, তোমার বোকার মতো কথা বলতেছে, বোকার মতো চলতেছে, তাদের মুখে হলো, চোখ মুখে হলো একটা রঙিন স্বপ্ন। কেন? এই যে বড় লোকের পরিবেশে ছোট্টের পরে, ছোট জন্মের পরে সে বাচ্চা দেখতেছে, তার মা তাকে খাওয়াই দিচ্ছে, তার কাজের লোক তাকে খাওয়াই দিচ্ছে, তাকে হুজুর হুজুর করতেছে, তারকে এই তো করতেছে, সবকিছু জীবনে সে জন্মের পর থেকে সবকিছু পিতা পাচ্ছে হুজুরে হাজির। যখনই সে জন্মের পর থেকে সবকিছু হুজুরে হাজির পাচ্ছে, দুনিয়ার কঠিন বাস্তবতা তাকে বিন্দুমাত্র কি করতে পারতেছে না, তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারতেছে না। আমি আবার বলতেছি, দুনিয়ার কঠিন বাস্তবতা তাকে বিন্দুমাত্র কি করতে পারতেছে না, দুনিয়ার কঠিন বাস্তবতা তাকে কোনো অবস্থা, কোনো সিচুয়েশনে কি করতে পারতেছে না, স্পর্শ করতে পারছে না। স্পর্শ করতে পারতেছে না। দুনিয়ার কঠিন বাস্তবতা যখন তাকে স্পর্শ করতে পারতেছে না, তখন সে পৃথিবীকে মনে করে রঙিন চশমার পৃথিবী। সারা পৃথিবী হলো রঙিন, এবং সারা পৃথিবী হলো রঙিন, সারা পৃথিবী হলো একটা স্বর্গ। আমি যেখানে পাবো সেখানে স্বর্গের পরিবেশ পাবো, যেখানে পাবো সেখানে আমি হার্ট অ্যান্ড সোল বিয়ে পাবো, যেখানে যাবো আমি সেখানে। হ্যাঁ, এই বাচ্চা হোঁচট খায় কখন খায়? যখন সে বাস্তবতার মধ্যে পড়ে, তখন সে মারাত্মক রকম সে হোঁচট খায়, এবং যতক্ষণ পর্যন্ত বাস্তবতার মধ্যে না পড়ে, ততক্ষণ পর্যন্ত তার কাছে পৃথিবী হলো একটা রঙিন চশমার পৃথিবী। ক্লিয়ার? জি স্যার। এটা হলো তোমার গেস্টল্ট থিওরি অফ পার্সোনালিটি, গেস্টল্ট থিওরি, এবং এটা হলো তোমার কার্ট লিউইন থিওরি বলা হয় এই থিওরিটাকে। অর্থাৎ পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন মানুষের আচার আচরণ, চাল চলন সবকিছু কি করতেছে? সে তৈরি করে দিচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলিতে যে বাচ্চা জন্ম নিচ্ছে, যে বাচ্চা মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হচ্ছে, জন্মের পরে সে বাচ্চা জানতেছে যে আমাকে চাকরি করে খেতে হবে, আমার বাপ মা আমাকে খাওয়াইতে পারবে না। যতদিন আমার বাপ মা আমাকে আমার 14, 15, 16, 17 বছর পর্যন্ত খাওয়াচ্ছে, এরপরে আমাকে চাকরি করে খেতে হবে। আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। যখন আমি ডিএফ শাইনে পড়ি, তখন আমাদের একটা গরিবের ছেলে যে আমাদের সাথে পড়তো,
আরেকটা রিচেস্ট একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলেও করতো। একদিন তাকে বলতেছে, শোন দোস্ত, আমার একটা কথা রাখবি? বল। ওই সেই ছেলের বলতো, বল কথাটা কি? আমি যখন একটু বড় হব, তোর অফিসে যদি আসি, আমরা চাকরি দিয়ে দিবি তো? হ্যাঁ দিয়ে দিবি, এটা কোনো চিন্তা করিস না। অর্থাৎ সে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সে জানে, জন্মের পরে সে জানতেছে যে আমাকে ইন ফিউচার চাকরি করে খাইতে হবে, চলতে হবে, ওইভাবে আমাকে চলতে হবে, এইভাবে আমাকে চলতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন তার আচার আচরণ, চাল চলন, রীতিনীতি কি করে দেয়, নির্ধারণ করে দেয়। আমার জন্ম হলো একটা আর্মি পরিবারে। আমার বাবা ছিল রিটায়ার্ড আর্মি অফিসার। জন্মের পরপরই আমি যে জিনিসটা দেখছি সেটা হলো দুর্দান্ত ডিসিপ্লিন। এবং ক্যান্টনমেন্টে যে কি ডিসিপ্লিন, ক্যান্টনমেন্টে কি যারা কেউ কি ব্রড আপ হচ্ছে ক্যান্টনমেন্টের পরিবেশ সম্বন্ধে কি কারো ধারণা আছে? কারো ধারণা নাই। মারাত্মক ডিসিপ্লিন এনভায়রনমেন্ট, মারাত্মক ডিসিপ্লিন এনভায়রনমেন্টে আমি ছোট থেকে বড় হয়েছি, এবং তারপর বিএম শাইন কলেজে পড়া। মারাত্মক ডিসিপ্লিন এনভায়রনমেন্টে আমি ছোট থেকে বড় হয়েছি, যে কারণে নিয়ম কিভাবে ভাঙতে হয়, নিয়ম কিভাবে ভাঙে কি করতে হয়, এই জিনিসটা মাথায় কল্পনা করতে পারি না। যখনই নিয়ম ভাঙার কথা চিন্তা করি, তখনই আমার ওই যে ছোটবেলার শাস্তির কথা মনে হয়, এবং এটা এই সিকোয়েন্স আমাকে কি করে না, আমাকে সে নিয়ম ভাঙতে দেয় না। তা আমি যদি একটা ছোটবেলা থেকে যদি সেরকম একটা ছন্নছাড়া ফ্যামিলিতে বড় হইতাম, আজকে কি আমাকে এই তারেক তোমরা দেখতে পারতা? এই তারেক কুদুস কি তোমরা পাইতা? হয়তো No, sir. অন্যভাবে দেখতাম স্যার। অন্যভাবে তোমরা হয়তো আমাকে দেখতে, আমাকে এরকম হয়তো দেখতে পারতা না। অর্থাৎ পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন তোমার আচার আচরণ, চাল চলন তোমাকে নির্ধারণ করে দেয়। যেমন একটা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে ছেলে বা যে ছেলে যে জয়েন করে, তাকে সবচেয়ে প্রথমে যে শেখানো হয়, সামনে যখন একটা সিটে তুমি বাসে উঠছো, তোমার সামনে একটা মহিলা দাঁড়ায় আছে, তুমি সিটে বসে থাকতে পারবা না, তোমাকে দাঁড়ায় যেতেই হবে, মহিলাকে সে সিট তোমাকে ছাড়তেই হবে। তোমার বাড়িতে কেউ বেড়াতে গেল, তোমাকে তার বাড়িতে বেড়াতে যাইতেই হবে। এটা কি করে? এই সোশ্যাল ট্রেনিং এ তাদেরকে এই জিনিসটা শেখানো হয়। তারপর পার্টি ফাংশনে তোমাকে স্যুট করে যেতেই হবে, স্যুটের মধ্যে তোমাকে একটা রিং আছে, সে তোমার স্যুট করে তোমাকে যেতেই হবে। ডবল নোটের টাই তোমাকে পড়তে হবে, সিঙ্গেল নোটের টাই তুমি ইজিলি ইচ্ছা হলে তুমি পড়তে পারবা না। প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে এই জিনিসটা শেখানো হয়, যার ফলে যে বাচ্চা তার জীবনে, তার এই যে জীবনে তুমি যেখানে যা বাজেটে করুক না কি করে, যে তার এই আচরণটা কি হয়, অলওয়েজ তুমি মাত্র একটা আর্মি অফিসার যে কোনো ছেলে মেয়ে যেখানে যাচ্ছে, অলওয়েজ তার এই আচরণটা সে অবজার্ভ করে করতেছে। এবং এটাই হলো তোমার গেস্টোর থিওরি অফ পার্সোনালিটি। এটি হলো তোমার, এটা হলো পরিবেশ, পরিস্থিতি, কনসিকুয়েন্স, সিচুয়েশন তোমার আচার আচরণ, চাল চলন, তোমার কথাবার্তার ধরন সবকিছু বলে দিচ্ছে। তুমি তোমার বাবাকে যেভাবে কথা বলতে দেখছো, তুমি সেরকম ভাবে কথা বলতেছো। একটা শারমিন তার মাকে যেভাবে কথা বলতে দেখছে, শারমিন সেভাবে কি করতেছে, কথা বলতেছে মাকে। তার মা যেভাবে শাড়ি পরছে বা সেভাবে যেভাবে মানুষের সাথে ডিল করছে, সেও সেভাবে মানুষের সাথে ডিল করতেছে, সেই সেভাবে মানুষের সাথে কথা বলতেছে। মানে এটি হলো তোমার গেস্টোল্ড থিওরি অফ পার্সোনালিটি। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি মানুষকে শেখায় দিচ্ছে আমার আচার আচরণ, চাল চলনের ধরনটা কেমন হবে। ক্লিয়ার? জি স্যার। এরপর হলো তোমার স্টিমুলাস রেসপন্স থিওরি। স্টিমুলাস রেসপন্স থিওরি অফ পার্সোনালিটি, যেটা আমি একটু আগে, কয়েকদিন আগে আমি এক্সাম্পল দিছিলাম, মনে আছে আরিফ? স্যার একটু প্লিজ বললেই। আরিফকে যে এক্সাম্পল দিছিলাম সেটা মনে আছে? কোনটা স্যার, একটু বললে মনে পড়বে এই স্যার। যে আমি ধরলাম আরিফ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। হ্যাঁ স্যার মনে নামাজ আছে। কি মনে আছে আরিফের? হ্যাঁ স্যার মনে আছে। আরিফ নামাজ কি সেটাই জানে না। ধরলাম আরিফ কলমাই ভালো করে বলতে পারে না, শুধু কলমা তৈবটা মোটামুটি বলতে পারে, কলমা সাদা সে জানেই না, অন্য কোনো কলমাই সে জানে না। পাঙ্ক আরিফ এবং কন্টিনিউয়াসলি সে ওয়েস্টার্ন এনভায়রনমেন্টে চলাফেরা করে সে অভ্যস্ত। আরিফের বাসা জানি কোন জায়গায়? আমার হোম টাউন হচ্ছে স্যার ভোলায়, কিন্তু এখন আমি পুবাইলে থাকি আমার ভাইয়ের বাসায়। আমি ধরলাম যে মোবাইলে কি ভাড়া, নিশ্চয়ই ভাড়া, ওখানে থাকো ভাড়া।
না, ওরা বাসা করছে আর কি বাসা এখানে। করছে। জি, তাহলে ভাড়াটিয়া আছে এখানে? তো তোমার এখানে আশেপাশে আছে স্যার। জি, আশেপাশে। ধরলাম যে তুমি থাকো কোন তলায়? আমরা তো আলাদা স্যার, আমাদের পাশে থাকে আর কি ভাড়া। সাপোজ আমি 2 তলাতেই থাকি স্যার। দোতলা থাকো, হ্যাঁ, 4 তলা আছে ভাড়াটিয়া। জি। ভাড়াটিয়ার আছে একটা অপূর্ব সুন্দরী মেয়ে, তার নাম জানি কি বলছিলাম বলো তো? নাম স্যার আমার মনে নেই আসলে। আমি ধরলাম রিতা, নাম ধরলাম এটা রিতা। জি স্যার। রিতাকে দেখার সাথে সাথে আরিফ এতটাই পাগল যে ওকে ছাড়া সে বাঁচবে না। 8 তলা থেকে লাফ দিয়ে সে সুইসাইড করবে। তো রিতার বাবা হলো প্রচন্ড পায়াস, প্রচন্ড রকম পায়াস। সে কোনোদিন পায়াস 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়ে এবং অবসর সময় মসজিদে বসে সে জিকির করতে থাকে। একদিন শুধু ভুলক্রমে একদিন শুধুমাত্র রিতার চেহারাটা সে দেখে ফেলছে। অন্য কোনো সময় সে রিতার চেহারা অলওয়েজ সে হেজাবে ঢাকা থাকে, চেহারাটা সে দেখতে পারে না। হঠাৎ করে আরিফ কি করলো? আলখাল্লা পড়া শুরু করলো, তসবি জপা শুরু করলো, আলখাল্লা পড়া শুরু করে তসবি জপা শুরু করলো। কন্টিনিউসলি তার হবু শ্বশুরের সাথে সে মসজিদে যাচ্ছে, মসজিদ থেকে আসতেছে। হঠাৎ করে হবু শ্বশুর জিজ্ঞেস করলো, বাবা তোমাকে একটু চেনা চেনা লাগতেছে। জি চাচা, আপনি তো আমাদের বাসায় ভাড়া আছেন, 4 তলা থাকেন, আমরা থাকি 2 তলা। ও বাবা, তোমার মতো এরকম ছেলে তো দেখা পাওয়া ভার, চিন্তাও করা যায় না। এই বয়সের ছেলেরা এরকম, তুমি নামাজ রোজার দিকে তোমরা তো জড়িত আছো। আছো এখন তোমাকে, জি বাবা চাচা, আমি তো বিবিএ শেষ, এর মধ্যে আমার 80,000 টাকা বেতনের চাকরির অফার আসছে, তারপর তো চলে আসবে, এর মধ্যে আমি চিন্তা করতেছি চাকরিতে জয়েন করব, লেখাপড় তারপর এমবিএ করবো। আরে বাবা, তোমার মতো তো ছেলে বলতেছি, বাবা একটু তোমার বাবা কখন ফ্রি থাকে, আমি একটু তোমার বাবার সাথে কথা বলবো। বাস, আরিফ কি হলো? সাথে সাথে তার স্বপ্নের রাজকুমারীকে পেয়ে গেল। দিস ইজ স্টিমুলাস রেসপন্স থিওরি। মানুষ যখন কোনো স্টিমুলাস পায় বা উদ্দীপনা পায়, তখন উদ্দীপনাকে কি করে সাথে সাথে সে ফলো করা শুরু করে, ওই অনুযায়ী সে আচার আচরণ শুরু করে। ক্লিয়ার? কোনো কনফিউশন? নো স্যার। যেমন কিছুদিন আগে ব্রাজিলের যে রোনালদোর চুলটা কেমন ছিল, কাটা, মনে আছে? এরকম একটা হিরিক পড়ে গেছিল সবার, রোনালদোর মতো চুল কাটার হিরিক, মনে আছে তোমাদের? জি স্যার। আচ্ছা, এটি হলো তোমার স্টিমুলাস রেসপন্স থিওরি। মানুষ যখন কোনো স্টিমুলাস পায় তখন কি করে, ওই স্টিমুলাসের প্রতি সে কি করে, ওইভাবে সে রেসপন্স শুরু করে দেয়, ওইভাবে সে আচরণ শুরু করে দেয়। যেমন আমাদের যখন আমাদের আমাদের এখনো তোমার মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি স্টুডেন্ট, আমরা যখন আড্ডা মারতাম, ডাচের সামনে বসে আড্ডা মারতাম। ইউনিভার্সিটি ডাচে কি তোমরা গেছিলা? তোমাদের কারো যাওয়া পড়ছিল? আরবি গেছিলা ঢাকা ইউনিভার্সিটি ডাচে? না স্যার। কোনোদিন যাও নাই? না স্যার। শারমিন, যাওয়া পড়ছিল ঢাকা ইউনিভার্সিটি ডাচ? না মনে হয় স্যার। আর আকাশ, আয়েশা, জাহিদ, কারো যাওয়া পড়ছিল ঢাকা ইউনিভার্সিটি ডাচে? জি না স্যার, যাওয়া হয়নি। তোমরা কেউই যাও নাই ঢাকা ইউনিভার্সিটি ডাচে? আমরা যেখানে বসে, আমরা যে ঢাকা ইউনিভার্সিটি টিএসসির সামনে ডাচে বসে যখন আমরা আড্ডা মারতাম, আমাদের সামনেই ছিল একদম জাস্ট আমাদের এই ডাচের পিছনেই ছিল শামসুন্নাহর হল, আর শামসুন্নাহ হলের সামনে ছিল হলো তোমার জগন্নাথ হল। প্রায় যখন দোলযাত্রার মিছিল শুরু হইতো, আমরা কি করতাম, উলুধুরি দিতে দিতে সে দোলযাত্রার মিছিলে আমরা জয়েন করতাম। জয়েন করে কি করতাম, তাদের মতো হরে রাম হরে কৃষ্ণর দোলযাত্রা কি করতেছে করে করে কি করলাম, আমরা কি করলাম যে তাদের দোলযাত্রা আমরা জয়েন করে ফেললাম। কোন দোলযাত্রা, কোন ধর্মের দোলযাত্রা, এটা কিন্তু আমাদের কাছে মুখ্য ছিল না। মুখ্য ছিল আনন্দ। তারা যেরকম আনন্দ করতেছে আমরাও সেরকম আনন্দ করা শুরু করলাম, এবং তারা যেভাবে আচরণ করতেছে, যা যেভাবেই করতেছে, আমরা সেভাবে কি করতেছিলাম, তাদের মতো স্লোগান দেওয়া শুরু করলাম। এটি হলো তোমার স্টিমুলাস রেসপন্স থিওরি অফ পার্সোনালিটি। স্টিমুলাস রেসপন্স থিওরি অফ পার্সোনালিটি। ক্লিয়ার? কোনো কনফিউশন? নো স্যার। অর্থাৎ মানুষ যখন কোনো স্টিমুলাস দ্বারা তাড়িত হয়, মানুষ কি করে, তখন তারা কি হলো, সেই স্টিমুলাসকে, উদ্দীপনা থেকে কি করতে থাকে, ফলো সে করতে থাকে, এবং তার আচার আচরণটা ওরকমই সে করতে থাকে। ক্লিয়ার? লাস্ট যেটা আলোচনা সেটা হলো তোমার
কগনিটিভ থিওরি অফ পার্সোনালিটি। সবসময় মানুষ, এটা হলো তোমার স্টিমুলাসের পুরোপুরি বিপরীত। জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে মানুষের আচার আচরণ চাল চলনের রীতিনীতি নির্ধারিত হয়। মানুষের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে তার আচার আচরণ চাল চলন, তার যে রীতিনীতি সবকিছু কি হচ্ছে নির্ধারিত হয়। এটি হলো তোমার কগনিটিভ থিওরি অফ পার্সোনালিটি। এবং এটার আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। ঢাকা বিশ্ববিদ্যালয় অপূর্ব সুন্দর একটা জায়গা, একটা আমি বলবো হেভেন ফর টিন। ইটস এ হেভেন ফর টিন। আমরা যখন টিনে ছিলাম, আমাদের জন্য হেভেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যালো, ইয়েস স্যার। আমরা যখন ছিলাম টিন, আমাদের যখন 15-16 বছর বয়স, 16-17 বছর বয়স আর 18 বছর বয়স, তো আমাদের জন্য এটা হেভেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচে বসে আড্ডা মারাটা, একটা সিঙ্গারার দাম ছিল তখন 1 টাকা, এক কাপ চায়ের দাম হলো 1 টাকা, একটা চৌচার দাম ছিল হলো 1 টাকা ডাচে। আর 7 টাকা দিয়ে পাওয়া যেত তোমার হলো পোলাও আর হলো বিফ। এটাকে চিন্তা করা যায়? আমাকে বলো। না স্যার, চিন্তা করা যায় না স্যার। আমি 1990 থেকে 95 সালে কথা বলতেছি। 7 টাকায় 1 প্লেট পোলাও, 3 টুকরা বিফ, বোনলেস বিফ, বোনলেস বিফ, 3 টুকরা বিফ, 1 প্লেট পোলাও, বাস। এটাকে চিন্তা করা যায় 7 টাকা দিয়ে? আনবিলিভেবল। তারপর ডাচের মধ্যে বসে তুমি ইচ্ছে মতো আড্ডা মারো। আর ডাচের টিএসসির আড্ডা জায়গায় যেখানে বসতাম, তারপর মাঠের ঘাসের মধ্যে বসে আড্ডা মারো, একজনকে আরেকজনকে বাদাম ছুড়ে দাও, এটার মতো মজার লাইফ আর দ্বিতীয়টা ছিল না। আর সবচেয়ে বোরিং কোনটা ছিল জানো? ক্লাসরুমে বসে লেকচারটা দেওয়া, লেকচার শোনা। ইয়া আল্লাহ, স্যার যাতে আজকে না আসে, স্যার যাতে তার ফ্যামিলির সাথে নিয়ে বেড়াতে যায়। আল্লাহ, আজকে যাতে আবার ক্লাসটা না হয়। ক্লাসের মতো বোরিং লাইফ দ্বিতীয়টা নাই। তার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাচে আড্ডা দেওয়াটা কি যে মজার। অকল্পনীয় ভাবে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে কিভাবে চলে যেত, তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা তো জীবনে কিছু এনজয় করো নাই। আমরা যে এনজয় করছি তার 1% তোমরা এনজয় করতে পারো নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল 8টা থেকে একদম কাক ডাকা ভোরে 7:30 পৌনে 8টার সময় ঢাকা ইউনিভার্সিটিতে চলে যেতাম। নাস্তা করতাম হলো তোমার হলো ক্যাফেটেরিয়াতে, সূর্য সেন ক্যাফেটেরিয়াতে নাস্তা করতাম। নাস্তা করে তারপর ক্লাসে ঢুকতাম, আর ক্লাস থেকে বাইরে হয়ে আড্ডা মারতাম। আড্ডা মারে রাত 8টার আগে বাসায় ফিরছি বলে আমার মনে হতো, কোনোদিন মনে করতেছে না। আর সবচেয়ে বোরিং কাজ ছিল, সবচেয়ে বোরিং লাইফ ছিল ক্লাসরুমে বসে পড়াটা শোনা। কিন্তু আজকে তোমরা বলো তো তোমাদের কমন সেন্সে, আমি যদি এই বোরিং লাইফটা ত্যাগ করে শুধুমাত্র যদি আড্ডা মারতাম, আজকে কি আমি তোমাদের পড়াতে পারতাম? না স্যার, বসতে পারতাম? জি না। শারমিন, No, না sir. স্যার। এই চেয়ারে বসতে পারতাম? No, sir. আকাশ, জি না স্যার। জি না স্যার। চেয়ারে বসতে পারতাম? জি না স্যার। অর্থাৎ তোমাদের এখানে লেসনটা কি? লেসনটা হলো যে আমার আড্ডাটা যতই লুক্রেটিভ থাকুক না কেন, আমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আমি অ্যানালাইজ করে দেখছি, আড্ডার জায়গায় আমি আড্ডা মারবো, জীবন এনজয়ের জায়গায় আমি এনজয় করব, কিন্তু আমার লেখাপড়া বাদ দিয়ে না। লেখাপড়া, অ্যাসাইনমেন্ট, টিচার্স ডিলিং সবকিছু করার পরে যে আমি যে সময়টুকু আমার বাড়তি থাকবে, ওই সময়টুকুতে আমি আড্ডার কাজ করব। লেখাপড়া বাদ দিয়ে আমার যে এটি হলো তোমার কগনিটিভ থিওরি অফ পার্সোনালিটি। এটা অর্থাৎ জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে তোমাকে কি করতে হবে? তোমাকে অর্জন করতে হবে তোমার পার্সোনালিটিটা। ক্লিয়ার? জি স্যার।
জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে তোমাকে নির্ধারণ করতে হবে তোমার আচার আচরণ চাল চলন কেমন হবে। একজন বয়স্ক লোককে তোমার খুব কটূক্তি করতে খুব ভালো লাগতেছে, সে অসহায়ের মতো বসে আছে, তাকে তুমি খেপাইতে তোমার খুব ভালো লাগতেছে, কিন্তু তুমি কি খেপাবা? না। আমার গুরুজনকে আমি অবশ্যই খেপাবো না, তাকে আমি অসম্মান করব না। যদি আমি তাকে অসম্মান করি, বুমেরাং হয়ে এই অসম্মান আমার কাছে ফিরে আসবে। সুতরাং তাকে আমার হেনস্থা করার সুযোগ থাকলেও আমি তাকে হেনস্থা করব না, তাকে অসম্মান করার সুযোগ থাকলেও আমি তাকে অসম্মান করব না। কারণ আমি আমার আচার আচরণ করব জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার উপর দিয়ে নির্ভর করে আমার জ্ঞান আমার আচার আচরণ আমার নির্ধারণ হবে। এবং এটি হলো তোমার কগনিটিভ থিওরি অফ পার্সোনালিটি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর হলো তোমার টাইপস অফ পার্সোনালিটি। এই টাইপস অফ পার্সোনালিটি হলো তোমার ডাইরেক্টিভ এক্সপেক্ট অফ পার্সোনালিটি, আরেকটা হলো তোমার ডাইনামিক এক্সপেক্ট অফ পার্সোনালিটি। ডাইরেক্টিভ এক্সপেক্টটা হলো কি? প্রথমটা হলো যে তোমার এক্সপোজার। ডাইরেক্টিভ এক্সপেক্ট অফ পার্সোনালিটি কি? তোমার হলো কগনিটিভ। প্রথমটা হলো মানে এক্সপোজার। তুমি অনেক কিছু তোমার যেমন তুমি যখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনেক কিছু তোমার সামনে খোলা, তোমার সামনে মদ খাচ্ছে, তোমার সামনে হিরোইন খাচ্ছে, তোমার সামনে 10টা মেয়ের সাথে ইচ্ছা মতো দুষ্টামি ফাজলামি করতেছে, তোমার সামনে চরসের ব্যবসা চলতেছে, তোমার সামনে আর্মসের তাগিদ, আর্মস হাতে নিলেই পার ডে আর 2 থেকে 2,500 টাকা তোমার হাত খরচ চলে আসতেছে। তারপরে তোমার সামনে লাইব্রেরি আছে, লেখাপড়ার অপরচুনিটি, অনেক কিছু তোমার সামনে খোলার পরে এগুলি কি করবা? পারসিভ করবা, যে এক একটা কোন কাজের সিকোয়েন্সটা কি, সেই জিনিসটা কি করবা, সেই জিনিসটা তুমি বোঝার চেষ্টা করবা। আমি আমার হিরোইন খেলে আমার লাইফটা কোন দিকে যাবে, চরস খাইলে আমার লাইফটা কোন দিকে যাবে, আমি যদি অস্ত্র ধরি আমার লাইফটা কোন দিকে যাবে, আমি যদি লেখাপড়া করি আমার লাইফটা কোন দিকে যাবে, এটা তোমরা কি করবা? অ্যানালাইজ করবা। অ্যানালাইজ করে কি করবা? কম্প্রিহেনশন। তোমরা এটা কি করবা? তার মধ্যে কনসাইজ করবা কোনটা কোনটা আমার নেওয়া উচিত, কোনটা আমার নেওয়া উচিত না। ক্লিয়ার? এগ্রিমেন্ট, তুমি একটা মতামত নিব, আমি এই কাজ করব, এই কাজ করব না। রিটেনশন, আমি কাজটা স্টার্ট করব, আমি সেটা মনে রাখবো। রেট্রিভাল, খারাপ জিনিস আমি আমার মাথা থেকে বাইর করব। ডিসিশন মেকিং, আমি সিদ্ধান্ত নিব, আমি এভাবে চলবো ইউনিভার্সিটিতে, এইভাবে আমি চলবো না। ক্লিয়ার? স্যার জি। এটা হলো তোমার ডাইরেক্টিভ এক্সপেক্ট। তারপর হলো ডাইনামিক এক্সপেক্ট অফ পার্সোনালিটি। ডাইনামিক এক্সপেক্ট কি? অলওয়েজ আমাকে থাকতে হবে গতিশীল। এটা হলো তোমার হলো সামরিক নিয়ম, যেটাকে বলা হয় তোমার সামরিক নিয়মের মতো তোমাকে হইতে হবে গতিশীল। গতিশীল ভাবে তুমি চিন্তা করবা কোনটা তোমার করা উচিত এবং কোনটা তোমার করা উচিত নাই। তড়িৎ সিদ্ধান্তে তুমি তোমার অ্যাকশনে যাবা, তোমার লক্ষ্যে পৌঁছার চেষ্টা করবা, তড়িৎ গতিতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছার চেষ্টা করবা। ক্লিয়ার? জি স্যার। স্যার আজকে এই পর্যন্তই রাখেন, আমাদের আবার 11:30 থেকে একটা ক্লাস আছে স্যার। আর লাস্ট হলো তোমার একটু পরে, আর তার লাস্ট হলো তোমার ট্রেড থিওরি অফ পার্সোনালিটি। ট্রেড থিওরি অফ পার্সোনালিটি, ট্রেড থিওরিটা হলো তোমার, এটা হলো অত্যন্ত গভীর বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে মানুষ তার কর্ম পরিকল্পনা গ্রহণ করে, তার আচার আচরণের দিন প্রকৃতি ঠিক করে। আচ্ছা, তাহলে তোমরা হ্যালো, স্যার ট্রেড থিওরিটা কি স্যার? বুঝলাম না। এটা হলো তোমার গভীর প্রজ্ঞার মাধ্যমে মানুষ তার আচার আচরণ চাল চলনের রীতিনীতিটা কি করে, তার আচার আচরণ চাল চলন রীতিনীতি নির্ধারণ করে গভীর বুদ্ধি এবং প্রজ্ঞার মাধ্যমে। এটি হলো তোমার ট্রেড থিওরি অফ পার্সোনালিটি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমরা একটু ধরো, এখন তোমরা কেউ মুভ করো না, এখান থেকে মুভ করো না।